নিবা। সি প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সাধারণত ধারাবাহিকভাবে নির্বাহ হয়, কিন্তু কখনো স্টেটমেন্ট সমূহকে 2 বা ততোধিক বার নির্বাহের প্রয়োজন হয় এবং কখনো শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট সমূহের নির্বাহ প্রোগ্রামার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইরূপ স্টেটমেন্ট নির্বাহের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তো কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করা। ফ্লো মানে কি? একটা ফ্লো মানে একটা প্রবাহ, মনে করো যে একদিকে প্রবাহিত হচ্ছে, ওইটাকে তুমি কন্ট্রোল করে অন্যদিকে নিয়ে যাচ্ছ। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফ্লোটা কি জিনিস? প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফ্লোটা হলো, এখানে তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, আমরা যে প্রোগ্রামগুলো করে আসছি এই প্রোগ্রামগুলো অবশ্যই কি হয়? ধারাবাহিক। আমরা কিন্তু প্রোগ্রামিং এর সংজ্ঞাই পড়ে আসছি, ধারাবাহিক ইনস্ট্রাকশন গুলো থাকবে। অর্থাৎ 1 নম্বর লাইনের পরে 2 নম্বর লাইন এক্সিকিউট হবে, 2 নম্বর লাইনের পরে 3 নাম্বার, 3-এর পরে 4, 4-এর পরে 5। তো দেখবা যে লাইনটা আমার একবার এক্সিকিউট হয়ে গেছে, এই লাইনের পরের লাইন এক্সিকিউট হবে, কিন্তু কোনোভাবে আর আগের লাইনে যাওয়া যাবে না বা এক্সিকিউটও করা যাবে না। আমরা এতক্ষণ ধরে বা এই কিছুদিন যে ক্লাস নিলাম, 2টা ক্লাস, ওখানে দেখে আসলাম যে আমরা প্রোগ্রাম করলাম, খুব সহজ প্রোগ্রাম, একটা বৃত্তের ক্ষেত্রফল অথবা মনে করো 2টি সংখ্যার যোগফল। তো ওখানে লাইন আছে আমাদের 10 লাইন, তো 10 লাইন ধারাবাহিক ভাবে এক্সিকিউট হবে। কখনো এরকম হবে না 3 লাইনের পরে 6 লাইনে আসছে, হয়নি কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে। কিন্তু আমরা এই ফ্লোটাকে কন্ট্রোল করতে চাচ্ছি অন্য আর একটা স্টেটমেন্টের মাধ্যমে, যে তুমি এরকম করবা না। কি করব না? যে 1-এর পরে 2 হতে হবে না, এরকম না, তুমি 1-এর পরে সরাসরি 5-এ আসবা। এর ফ্লোটাকে কন্ট্রোল করলাম। আবার এটা বলতেছি যে ঠিক আছে, এটা তো করলাই, সাথে সাথে আবার এটাও করবা যে তুমি যখন 5 পর্যন্ত লাইনগুলোকে এক্সিকিউট করে ফেলতে পারছো, তখন আবার 5 থেকে আবার 2-এ যাবা। এই 2 আবার এক্সিকিউট করবা, 3 এক্সিকিউট, 4 এক্সিকিউট, 5 এক্সিকিউট, দেন আবার রিটার্ন দিবা। এই দেখো এদের ফ্লোটা, আমাদের কিন্তু নিয়ম ছিল 1-এর পরে 2, 3, 4, 5, 6, এভাবে লাস্টে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া। কিন্তু এই ফ্লোটাকে আমরা নিয়ন্ত্রণ করলাম অন্য আরেক ধরনের স্টেটমেন্টের মাধ্যমে, তখন সেগুলোকে বলতেছি আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট অনেক প্রকার আছে। এটা হলো ব্রাঞ্চিং, আমাদের লুপিং। ব্রাঞ্চিং এর ভিতরে কন্ডিশনাল আছে, আনকন্ডিশনাল আছে, আমরা এগুলো জানি, কিন্তু জাস্ট আমি একটু ধারণা দিলাম যে কেন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, আর আনকন্ডিশনাল মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, আর লুপিং কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ এই লাইনগুলো আমাকে বারবার এক্সিকিউট করার দরকার, তখন আমি এই ধরনের লুপ দিব। অর্থাৎ যেখান থেকে শুরু করছি ঠিক সেখানেই ফিরে আসবো। তো এখানে হচ্ছে শুরু, এখানে হচ্ছে শেষ, তাহলে শেষ থেকে আবার পুনরায় শুরুর দিকেই ধাবিত হব। এই বারবার লুপ, অর্থাৎ একটা লুপের সৃষ্টি হবে, যেখান থেকে স্টার্ট ওখানেই আবার ফিরে আসছি, এটাই একটা লুপ। এখান থেকে স্টার্ট করলাম, ঘুরে 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 আবার এখানেই আসলাম, এটাই একটা লুপ হয়ে গেছে। তো এই লুপের মধ্যে আমরা কতগুলো লুপ দেখছি? ফর লুপ দেখছি, হোয়াইল লুপ দেখছি, ডু হোয়াইল লুপ। তো আমাদের এখন কি কি জানতে হবে যে এই স্টেটমেন্ট গুলো কিভাবে প্রোগ্রামে এক্সিকিউট হয় এবং কিভাবে এটাকে অ্যাসাইন করতে হয়, এটা আমাদেরকে দেখতে হবে, তাই তো? তো আমরা এখন দেখি যে ইফ স্টেটমেন্ট, যদি কখনো প্রোগ্রামিং এর মধ্যে শর্ত দেয়া থাকে। ফর এক্সাম্পল, যে আজকে যদি ক্লাস খোলা থাকে মানে ওপেন করা থাকে, তাহলে আমাদের কি হবে? স্কুলে যাব। আর যদি স্কুলটা বন্ধ থাকে তাহলে আমরা স্কুলে যাব না। এই যখন শর্ত জুড়ে দিবে, যখন একটা শর্ত জুড়ে দিবে, এখন শর্তটা সত্য হোক আর মিথ্যেই হোক, যদি সত্য হয় তাহলে এক্সিকিউট হবে, মিথ্যা হলে এক্সিকিউট হবে না। কিন্তু শর্ত কয়টা হবে? শুধু একটা, যেখানে ইয়েস, নো এরকম কন্ডিশন থাকবে। বাট এখানে কনফিউজ হইও না যে নো এর কোনো কন্ডিশন নেই, শুধু ইয়েস হলেই রেজাল্টটা দিবে, ফলস হলে রেজাল্টটা দিবে না। তো এখানে এটাই বলতেছি যে যে যদি অর্থে যে স্টেটমেন্ট ব্যবহার হয় তাকে ইফ স্টেটমেন্ট বলে। আমরা জানি ইফ এর বাংলাটা আসলে যদি, ওইটাই ঘুরে ঘুরাই পেঁচাই লিখছি। দেখো এখানে সেন্ট্যাক্সটা কি রকম, যে আমরা প্রোগ্রামে লিখবো কিভাবে। অবশ্যই ইফ কিওয়ার্ডটা থাকতে হবে এবং এর ভিতরে ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিতে হবে, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এর অধীনে এক বা একাধিক লাইন এক্সিকিউট হবে। আর যখনই তুমি একাধিক লাইন এখানে ডিক্লেয়ার করবা বা লিখবা, তখন অবশ্যই তোমাকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ দিতে হবে। যদি তুমি কখনো মনে করো যে একটা লাইন আমি দিচ্ছি কন্ডিশনের
ভিতরে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এই জিনিসটা এখানে শুধু মনে রাখো, আমি পরে যখন প্রোগ্রাম করব তখন দেখাবো। তো আমরা কি বললাম যে ইফ এর পরে একটা কন্ডিশন দিতে হবে, যদি কন্ডিশনটা ট্রু হয় দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট শেষের মধ্যখানে যে লাইনগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। এবং এটা কি শুধুমাত্র যদি, ইফ। আর এই কন্ডিশনটা অনলি যখন ট্রু হবে তখন, ফলস হলে কোনো কাজ আমাদের দেখার দরকার নেই। ফলস হলে কি হবে না হবে সেটা পরে দেখব। তো এখানে আমরা কি বলতেছি দেখো, যে ইফ ওয়ান, আসলে এই কন্ডিশনটার ভিতরে কিন্তু আমাদের হয় জিরো আসে আর না হলে ওয়ান আসে মেশিন ভাষায় যখন কনভার্ট হয়। তো যেহেতু সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ও মেশিনও বুঝতে পারে আবার হাই লেভেল আমাদের কথাগুলো বুঝতে পারে। যেমন এখানে লিখছি এ গ্রেটার দেন বি, এগুলো তো আমরা করে আসছি ম্যাথমেটিক্সে। তো এটা তো হাই লেভেল। তো সে হাই লেভেলও বুঝতে পারে আবার লো লেভেলও বুঝতে পারে। তো ফাইনালি সে আসলে লোটাকেই বুঝে, আর হাই লেভেলটাকে সে কি করে সরাসরি আগে কনভার্ট করে। তো যদি এখানে ইফ এর ভিতরে জিরো হয় তাহলে কন্ডিশন হয় ফলস, আর ইফ এর ভিতরে যদি ওয়ান হয় তাহলে কন্ডিশন হয় ট্রু। তো কন্ডিশন যখন ট্রু হবে তখন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে যতগুলো লাইন থাকবে বা জয়টা লাইন থাকবে সবগুলো এক্সিকিউট হবে। তো এখানে আমাদেরকে বলতেছে কি যে আউটপুটে দেখাও, প্রিন্ট এফ মানে বুঝলাম আউটপুটে দেখাও কি দেখাবো, ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাই। তো ডাবল কোটেশনের ভিতরে কি আছে, আমাদের এখানে ট্রু নামে একটা মেসেজ আছে। তো আমাদেরকে আউটপুটে মেসেজটা দেখাই দিই। এবার 2 নম্বর উদাহরণ দেখো, যে এখানে আমরা ভ্যালু ডিক্লেয়ার করলাম a সমান 20 আর b সমান 10। এখন এখানে আমরা একটা এক্সপ্রেশন দিলাম। আমরা অপারেটর পড়ে আসলাম না, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, বড় ছোট, বড় অথবা সমান, ছোট অথবা সমান পড়ে আসছি না। তো এই রিলেশনটা কিন্তু আমাদের আসলে ইফ এর ভিতরে বসে, অর্থাৎ কন্ডিশন হিসাবে ওই রিলেশনাল যে আমাদের অপারেটর, এই রিলেশনাল অপারেটর কিন্তু এখানে এইটা। যারা মনে রাখতে পারতেছো না তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবা, এগুলো কিন্তু এখন দেখতে হবে। একদিন সময় পাও, বন্ধ পাও, তোমরা অবশ্যই দেখে নিবা, না হলে কিন্তু সবসময় নতুনই মনে হবে। আর সি প্রোগ্রামিং ইনশাল্লাহ এটা যদি একবার একটু মাথায় নিয়ে আসতে পারো তাহলে সব কোডই বুঝবা। সি প্লাস প্লাস এরও কোড বুঝবা, জাভা প্রোগ্রামিং এরও কোড বুঝবা, পাইথনেরও কোড বুঝবা, এমনকি ডেটাবেজে ডেটা স্ট্রাকচারেও গিয়ে অনেক টপিক তুমি বুঝে যাবা। কাজে তোমাকে এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে, পড়তে হবে। তো এখানে আমরা বলতেছি যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে কন্ডিশনটা ট্রু হয়, আর ট্রু হলে কি হয়, ওয়ান হয়, আর ওয়ান হলে ভিতরের লাইনটা এক্সিকিউট হবে। তো এখন আমরা এটাকে মিলাবো। এখানে এ মানে তো আসলে কম্পাইলার এ বুঝবে না, কম্পাইলার কি বুঝবে, জিরো আর ওয়ান বুঝবে। তো জিরো আর ওয়ান কিভাবে হয় এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিছি আমি। দেখো যে এখানে ইফ এর এর ভিতরে হবে 20 আর গ্রেটার দেন চিহ্নর পরে হবে বি। তো বি মানে হচ্ছে আমাদের 10। এটাকে ফাইনালি কি বুঝাচ্ছি আমরা, যে হ্যাঁ আসলে এই সাইটে যে ভ্যালুটা দিছো সেই ভ্যালুটা বড় এটার থেকে, তার মানে কন্ডিশনটা সত্য। আর সত্য হলে কি হয়, এই ওয়াই হয়, ওয়ান হয়। তো এখানে ওয়ান দিলাম। আর যখনই ইফ এর ভিতরে ওয়ান হবে তখনই ইফ এর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মধ্যখানে যে লাইনগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। তাহলে এখানে কি হবে, এখানে আমরা বুঝলাম যে এটা এর ভিতরে ওয়ান বসে গেছে, তো মানে কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তখন শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট হবে। তো এই লাইনটা আমাদেরকে কি বলতেছে, আউটপুটে দেখাও, কি দেখাবো, একটা মেসেজ। কি মেসেজ দেখাবো, এ ইজ বি। তাহলে আমরা এখানে এ ইজ বি টা পাবো। এটা হলো মূলত আমাদের কি কন্ডিশন, ইফ ইলস ইফ স্টেটমেন্ট। তো তোমাদের এখন মনে হতে পারে যে এই স্টেটমেন্টটা আমরা কেন ইউজ করলাম, এটা কন্ট্রোল ফ্লো কিভাবে হলো, কন্ট্রোল ফ্লো কিভাবে হলো। আমরা একটু আগে বলে আসলাম না যে এগুলো কন্ট্রোল ফ্লো। কেন কন্ট্রোল ফ্লো, কিভাবেই বা হলো এগুলো কন্ট্রোল ফ্লো। আচ্ছা তুমি দেখো, ধরো আমরা এখানে উপরে লিখছি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস ইন্টিজার মেইন ফাংশন, তারপরে হচ্ছে এইটা, তার মানে ধরো আমাদের এটা হচ্ছে আমাদের 3 নম্বর লাইন, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের 4 নম্বর, এটা 5 নম্বর, আর এই লাইনটা হচ্ছে 6 নম্বর, আর এই লাইনটা হচ্ছে 7 নম্বর। তো আমরা জানি এটা হচ্ছে 1 2, মনে করো এখানে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এস আর এখানে ভয়েড মেইন দিয়ে ব্র্যাকেট দিছি মনে করো ফর এক্সাম্পল। এখন দেখো 3 নম্বর লাইনের পরে আমাদের 4 নম্বর লাইন এক্সিকিউট হবে, 4 নম্বর লাইনের পরে 5 নম্বর লাইন এক্সিকিউট হবে, 5 নম্বর লাইনের পরে 6 নম্বর,
তারপর তো 7 নাম্বার, এইভাবে তো, ঠিক না? তো এখন যদি তোমার কোনো কারণে এই ভ্যালুটা হয়ে যায় 100, এখন তুমি বলো এই ইফ এর ভিতরে এখানে ফাইনালি কি আসবে? 1 আসবে? এই কন্ডিশনটা তো ফলস, তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যখনই ইফ এর ভিতরে কন্ডিশন 0 হবে, তখনই ঠিক একই কথা, এটা যেহেতু কন্ডিশন ফলস, তখন এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো লাইন থাকবে সেগুলো আর এক্সিকিউট হবে না। তাহলে এখন তোমরা বলো, আমরা আসছি কয় নাম্বার লাইনে? 4 নাম্বার লাইনে। তো 4 নাম্বার লাইন দেখলাম এটা ফলস। ফলস হলে কি আর এই 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন এক্সিকিউট হবে? হবে না তো, কারণ আমি তো বলে আসলাম ইফ যদি অর্থে ব্যবহার হয়, যদি কন্ডিশনটা সত্য হয়, তখন ভিতরের লাইনগুলো এক্সিকিউট করে, অন্যথায় এক্সিকিউট করবে না। তো আমরা এমন একটা স্টেটমেন্ট ইউজ করলাম যার কারণে দেখো আমাদের ফলস হওয়ার কারণে আমার 5 নাম্বার লাইনও এক্সিকিউট হলো না, 6 নাম্বারও হলো না, 7 নাম্বারও হলো না। এরপরে মেইন ফাংশনের একটা শেষ আছে, সেটা মনে করো 8 নাম্বার লাইন, এই লাইনটা এক্সিকিউট হবে। অর্থাৎ আমরা ধারাবাহিক যে ফ্লোটা ছিল সেই ফ্লোটাকে কন্ট্রোল করলাম। সেই জন্য আমাদের এখানে হচ্ছে ইফ হচ্ছে স্টেটমেন্ট, ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তো বোঝা গেছে? এটুকু বুঝছো? জি স্যার। ওকে, না জি বুঝলে স্যার। কোশ্চেন, না বুঝলে কোশ্চেন করবো। আমি কিন্তু একটু আস্তে আস্তে ধীরে ধীরে এবং খুব বিস্তারিত বোঝাচ্ছি আর কি। তো এখানে আসলে এই কথাগুলো আমি বলছি, তোমরা দেখে নিবা, দেখলেই পারবা। এখন দেখো ইফ ইলস স্টেটমেন্ট, এটা কি জিনিস? যে এখানে আমাদের একটা অসুবিধা ছিল, এই অসুবিধাটা দূর করার জন্য এখানে আসছি। যে এখানে কি অসুবিধা ছিল, যে যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আর রেজাল্টটা পাওয়া যায় না। এখন তুমি এই জায়গায় দেখো তো, বড়টা কে আসলে? বড়টা হচ্ছে বি, কিন্তু আমাদের রেজাল্ট কি বি আসছে? আসে না তো। এখন তোমাকে বললো এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু 100, তাহলে বড় কে? তুমি অনায়াসে বলবা যে বড় হচ্ছে বি, কিন্তু এইখানে কিন্তু রেজাল্টটা আসে নাই। তখন আমাদেরকে কি করতে হয়, যে রেজাল্টটা আনতে গেলে দুইটা কন্ডিশন দিতে হয়। যেমন দেখো এখানে দুইটা কন্ডিশন, এবার উল্টা করছি। ধরো এটাকে করলাম হচ্ছে 10, এটাকে করলাম 20। এই কন্ডিশনটা দেখো, এই কন্ডিশনটা কিন্তু ফলস, কিন্তু আমার তো রেজাল্টটা আনতেই হবে। কারণ তোমাকে যদি আমি এখনই কোশ্চেন করলাম, আবার মনে করো কোশ্চেন করলাম যে আচ্ছা তুমি বলো তো, যে এ হচ্ছে 20 আর বি হচ্ছে 10, অথবা এখানে বললাম এ হচ্ছে 10 আর বি হচ্ছে 20, তাহলে বড় কে? এখন তুমি যদি চুপ করে থাকো তাহলে কি হবে? মেজাজটা খারাপ হবে না? আমি তোমাকে বললাম যে বড়টা কে। তো আমি যদি এই লাইনগুলো ইউজ না করি, তাহলে কি কখনো প্রোগ্রামটা আমাকে বলবে যে বড় 20? কখন কোনোভাবেই বলতে পারবে না। তখন আমাকে কি করতে হবে? আরো একটা কন্ডিশন দিতে হবে রেজাল্টটা আনার জন্য। এখন এখানে কি করলাম? চেঞ্জ করে দিলাম। তো এই যে আমরা এখানে দুইটা কন্ডিশন দিয়ে আমরা রেজাল্টটা নিয়ে আসবো, এটাকে পরিহার করার জন্য আমরা আসলে ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করি। অর্থাৎ এখানে তোমাকে বুঝতে হবে দুইটা কন্ডিশন, যার মধ্যে একটা ট্রু হতে পারে, একটা ফলসও হতে পারে। অর্থাৎ দুইটা ইফকে তুমি একসাথে নিয়ে আসবা। এখানে জাস্ট কি করবা, ইফ এর পরিবর্তে তুমি ইলস বসাই দিবা, আর কন্ডিশনটা দেওয়ার দরকার নাই। কারণ এই কন্ডিশনটা ট্রু না হলে এই কন্ডিশনটা অবশ্যই হবে। তাহলে এখানে আমরা কি করলাম, জাস্ট এই কন্ডিশনটার পরিবর্তে শুধু ইলস বসাই। এটা হলো স্যার আমাদের। একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ, করে ফেলো। স্যার, এর আগে করছিলাম কিন্তু মানে শুনতে পাচ্ছিলেন না, ওই হয়তো ওই জন্য মনে আবার লিভ মনে নিয়ে আবার মনে যুক্ত হয়, হলাম। মনে হয়। জি স্যার। স্যার এর আগে যে ইফটা দেখালেন না, ওখানে 1 নাম্বার যে উদাহরণটা ছিল 1 = ট্রু হলো, আর আদারওয়াইজ হচ্ছে যে 0 হলে ফলস। এই যে এখানে 1 নাম্বার উদাহরণটা। তো স্যার ইফ এর ভিতর যদি 1 থাকে তাহলে 2 মানে ট্রু হচ্ছে। আর স্যার ইফ এর ভিতর যদি 0 ব্যতীত অন্য কিছু থাকে তখনও কি ট্রু হবে? হ্যাঁ, এটা ভালো কথা ধরছো, ভালো কথা বলছো। তুমি কি আগের ক্লাসটা স্যার করছো? এইটা আমি আগের না ক্লাস স্যার, করছো? আমি মানে একটু আগের ক্লাসে যখন আমরা আমি লজিক্যাল এন্ড, মানে অপারেটর এন্ড পড়ে আসলাম না, বিট ওয়াইজ এন্ড অপারেটর আর লজিক্যাল এন্ড জি অপারেটরের মধ্যে কি বলছিলাম, যে যদি 0 হয় তাহলে 0 হবে, আর অন্য কিছু যেটাই হোক না কেন পূর্ণ সংখ্যা, সেটা কত দ্বারা রিপ্লেস হয়? 1 দ্বারা রিপ্লেস হয়। বুঝতে পারছো? মানে স্যার 0 ব্যতীত আমি যেটাই দিই সেটাই ট্রু হবে। হ্যাঁ, তুমি দেখছো আউটপুটে, দেখছো আউটপুট করে দেখছো, মানে স্যার আউটপুটে মানে দেয়। এমনটাই জানতাম তো, মানে ওই জন্য আসলে একটু কনফিউশন। আচ্ছা ঠিক আছে,
তুই অমনটাই ঠিক আছে, আমরা প্রোগ্রামে গিয়ে ওটাও দেখবো এখন। যেহেতু আমাদের আচ্ছা এখানে স্যার। ওকে। লজিক্যালি আমরা পড়ে আসছি যে জিরোটাকে আমরা কনভার্ট করে নিব জিরোতেই, আর বাকি যে রিয়েল যে সংখ্যাগুলো হবে সেগুলোকে আমরা ওয়ান দ্বারা রিপ্লেস করবো। কারণ তোমাকে তো এখন জিরো, এখানে তো জিরো ওয়ান মানে বুলিয়ান টাইপের সংখ্যা নিতে হবে, হয় জিরো নাইলে ওয়ান। জি তো জি। সেটা তো তোমাকে আসতেই হবে, নাহলে তো ইফ তো আর কিছু কাজই করতে পারবে না। ইফ তো আসলে এত কিছু দিবে না, শুধু জিরো দিবে অথবা ওয়ান দিবে। আচ্ছা, এখন দেখো এটা ওকে হচ্ছে আমাদের সিনট্যাক্স। এই সিনট্যাক্সটাকে এখানে কি করলাম, আসলে দুইটা ইফ এর পরিবর্তে ধরো তুমি যখন রেজাল্ট বের করতে চাপা শর্ত দিবা অন্যথায় যদি, মানে দুইটা ইফ দেওয়ার পরে তুমি রেজাল্টটা পাবা। যেমন আজকে যদি বৃষ্টি হয় তাহলে বাসায় থাকবো। এখন যদি বৃষ্টি না হয় তখন কি কি বলবা, তুমি কি করবা? চুপ করে থাকলে হবে? হবে না। তখন তোমাকে এভাবে বলতে হবে যে যদি বৃষ্টি হয় তাহলে বাসায় থাকবো, না হলে স্কুলে যাব বা কলেজে যাব বা খেলতে যাব বা কোথাও একটা তো যাব। অর্থাৎ তোমার ওখানে রেজাল্টটা আসবেই। তো এই রেজাল্টটা আনার জন্য আসলে আমরা দুইটা ইফ ইউজ করি, তো দুইটা ইফ ইউজ করব না এখানে। দুইটা ইফ ইউজ না করে একটাই ইফ ইউজ করব, আর বাকি এখানে একটাকে ইলস দ্বারা রিপ্লেস করে দেব। আর ইলস এর পরে কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। তাহলে আমরা সহজভাবে যদি চিন্তা করি যে আমাদের যদি প্রোগ্রামে কখনো একটা কন্ডিশন দরকার হয়, যেই কন্ডিশনের রেজাল্টটা হলেও কাজ হবে আর না হলে কোনো কাজ করার দরকার নেই, তাহলে আমরা ইফ ইউজ করব। আর যদি তুমি দেখো যে না আমার দুইটা কন্ডিশন দরকার, একটা ট্রু এবং একটা ফলস হতেই হবে, তখন আমরা ইফ এলস কন্ডিশনটা ইউজ করবো। যে দেখো এখানে খুব অনায়াসে আমার বোঝা যাচ্ছে ডি ইজ বি। এখন যদি তুমি আমার এখানে এটাকে 100 বানাও তাহলেও দেখবা যে এই কন্ডিশনটা ট্রু হবে, এ বি এর থেকে বড়, তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হবে। আর ই ফিল্ডস এর মধ্যে একটা, ই ফিল্ডস এর মধ্যে একটু মিউট করো। ইফ 30, আর এখানে এটা হচ্ছে আমাদের জেড, জেড হচ্ছে 30, তাহলে 30 30-এর থেকে কি না বড় না, তার মানে এইটুকু অংশ হচ্ছে জিরো। এরপরে আসতে হচ্ছে আমাদের অ্যান্ড, এই অ্যান্ডটাকে দেখো 30 আর 20 যোগ করলে হয় 50, 10-এর থেকে বড়, তখন এটা হবে কি ওয়ান হবে। এখন যদি লজিক্যাল অ্যান্ড আমরা দেখে আসছি না, অ্যান্ড অপারেটর গুলো কি কাজ করতেছে, যখন দুইটা ইনপুটেই বা তিনটা ইনপুট বা সবগুলো ইনপুট হাই হবে তখন আউটপুট হাই হয়। তো এখানে তো একটা ইনপুট তো জিরো, তাহলে ফাইনালি ইফ এর ভিতরে কি আসতেছে আমাদের জিরো। তো ইফ এর ভিতরে জিরো আসলে আমাদের এই 2 লাইন 3 লাইন আর 4 লাইন এক্সিকিউট হবে না। না হয়ে কয় নাম্বার লাইন থেকে এক্সিকিউট করা শুরু করবে, 5 নাম্বার থেকে 8 নাম্বার লাইন। তো 5 নাম্বার তো বুঝতেছি যে এটা একটা অন্যথায় বোঝানোর জন্য, আর 6 নাম্বার লাইনটা হচ্ছে জাস্ট এই অন্যথার অধীনে কতগুলো লাইন আছে তার শুরুটা বুঝাবে। আর 8 নাম্বারটা বোঝাবে হচ্ছে এই ইলস এর অধীনে শেষের লাইনটা। তো এখানে শুরু আর শেষের লাইন দ্বারা তো আমরা কিছুই আউটপুটে পাবো না, কারণ এটা তো জাস্ট শুরু আর শেষ বোঝাচ্ছে। তাহলে আউটপুটে কি পাবো, যে দেখি এখানে আউটপুটের জন্য কোনো আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করা আছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ এখানে আমাদের প্রিন্টএফ মানে একটা আউটপুট স্টেটমেন্ট, এটা ব্যবহার করা আছে। তো এখানে প্রিন্টএফ দ্বারা কি আউটপুটে দেখাবো আমরা একটা মেসেজ। কিভাবে বুঝলাম, এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই। তো ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সেটাকে আমরা মেসেজ হিসেবে কল্পনা করব, সেটা সিঙ্গেল ক্যারেক্টার হোক আর ডাবল ক্যারেক্টার হোক বা একটা লাইনেই হোক বা যা খুশি তাই হোক। তো তখন তাহলে আমাদের আউটপুটে কি আসবে, নো আসবে। তো এখানে আর একটা এক্সাম্পল দেখো, যে এর মান 3, বি এর মান 2, সি এর মান 1। এটা আসলে ইফের ভিতরে কি আসে সেটা আমি ডান পাশে দেখানোর চেষ্টা করছি। যে প্রথমে আসলে লেফট টু রাইট, এটাকে তুমি আগে কন্ডিশনটা চেক করবা যে 3 2 এর থেকে ছোট কিনা। তো দেখো আসলেই আসলে কিন্তু 3 2 এর থেকে ছোট না, আমি তাকে বলতেছি কিন্তু সে তো আসলে ছোট না। তখন এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপরে দেখো এই লেস দেন ওয়ান থাকে, এই লেস দেন ওয়ান এর সাথে আবার কন্ডিশনটা চেক করবে। এখন মিলাও যে ওয়ান শূন্য থেকে বড়, ফাইনালি কি শূন্য অবশ্যই ওয়ানের থেকে ছোট, এই জন্য এটা সত্য। আর এটা সত্য হলে ইফের ভিতরে আমাদের এই ইফটার পরিবর্তে এই এখানে এক্সপ্রেশনের পরিবর্তে আমাদের ওয়ান হবে। আর ওয়ান হওয়া মানে আমরা জানি কি ইফের পরে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ থাকে তার মধ্যবর্তী যতগুলো লাইন থাকে সবগুলো এক্সিকিউট হবে। বাট এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট শুরু দেয়া নাই শেষও দেয়া নাই, তখন আমরা কি বুঝবো আসলে, তখন আমরা বুঝবো যে ইফ এর পরেই যে লাইনটা দেয়া থাকবে ঠিক সেই লাইনটাই শুধু এক্সিকিউট হবে, সেটা ব্র্যাকেট দেয়া থাক আর না থাক। যেমন এখানে আমরা কি করছি, একটা ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করলাম, এই ইফের ভিতরে দেখো একটা লাইনের জন্য ব্র্যাকেট দিছি, এই ব্র্যাকেটটা দেয়া না দেয়া একই কথা। যদি না দেয় তাহলেও হবে যে বুঝবে যে ইফের অধীনে শুধুমাত্র একটা লাইন এক্সিকিউট হবে। তাহলে এখানে সে কি প্রিন্ট করবে,
ইয়েস প্রিন্ট করবে। কেন প্রিন্ট করবে? প্রিন্টএফ নামক একটা স্টেটমেন্ট দেয়া আছে এজন্য। প্রিন্টএফ এর কাজ কি? আউটপুটে হয় কোনো ভেরিয়েবলের ভ্যালু অথবা কোনো মেসেজ প্রিন্ট করবে। তো এখানে আমাদের জাস্ট একটা মেসেজ দেখাচ্ছে ইয়েস। তো এই কথাগুলো এখানে বলছি। এই টাইপের কিছু কোশ্চেন থাকে আউটপুট নির্ণয়ের ক্ষেত্রে। তো এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবা, বলতে পারো, না হলে আমি সামনের দিকে যাব। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নাই। এখন দেখো ইলস ইফ স্টেটমেন্ট। তো ইলস ইফ স্টেটমেন্ট আর কিছুই না, শর্টকাট যদি তোমাকে আমি বলি যে তোমার তিনটা কন্ডিশন দরকার, তার মানে তুমি তিনটা ইফ দিবা। প্রথম ইফ, দ্বিতীয় ইফ, তৃতীয় ইফ। এই তো। তো প্রথম ইফের ক্ষেত্রে প্রথম ইফটা ঠিকই রাখবা। পরের পরের ইফের ক্ষেত্রে আমরা কি দিয়ে আসলাম, এখানে কি দেখায় আসলাম? এখানে আমরা কি দেখিয়ে আসলাম? একই, এটা যারা পাবা তারা ওটাও পাবা। এখানে কি করলাম? এই ইফটার পরিবর্তে কি লিখছি? ইফ লিখছি, এলস লিখছি। এখন যেহেতু তোমার তিনটা কন্ডিশন, মানে তিনটা ইফ আসছে, মনে করে এখানে আমাদের আরো একটা কোনো একটা কন্ডিশন দরকার, তখন আমরা এখানে লিখছি ইফ এ সমান বি। এই যে তোমরা একটু আগে বললো না সমান হলে কি হবে, ওইটার প্রবলেমটা এভাবে দূর করা যাবে। এখানে সমান হলে বলবো যে এ ইজ ইকুয়াল টু বি, বা অথবা দেখো এ ইজ ইকুয়াল, ঠিক আছে এটা বললেই হবে, এ ইজ ইকুয়াল টু বি। তো এখন তিনটে ইফ তো আমি দেবো না, কি করব? জাস্ট এখানে ইলস এর পরে এই ইফটাকে সরাসরি নিয়ে আসবো, জাস্ট এর সামনে শুধু ইলস দিব। তাহলে ইলস ইফ, ওই কন্ডিশনটা কি ছিল আমাদের? বি গ্রেটার দেন এ। আর লাস্টের ইফটা আমরা ব্যবহার করার পরিবর্তে জাস্ট শুধু এখানে ইলস দিয়ে দিব। তো এই জায়গাটাই কেউ বুঝবা, মানে কনফিউশন আনবা না। এখানে আর কোনো কন্ডিশন দরকার নেই, কারণ আমরা দেখলাম না এটাকে যদি আমরা শেষের ইফ ধরি দুইটার ক্ষেত্রে, তখন আমরা এই ইফটা না বসাই কি বসাইতাম? শুধু ইলস বসাইতাম বা এলস বসাইতাম। তো যখন তিনটা ইফ হবে তখন আমরা কি করব? এই দুইটা, প্রথম ইফ তো ঠিকই থাকলো, পরের ইফের আগে শুধু এলস বসাবো, আর লাস্টের ইফটা বাদ দিয়ে এলস বসাবো। যদি চারটা থাকে তাহলে কি বসাবো? প্রথম ইফ ঠিকই থাকবে, তারপরটা কি হবে? এলস, এরপরে ইফ, এরপরে আবার কি, যেহেতু আবার আমাদের চারটা ইফ দিতেছি, তাহলে লাস্টের ইফটার পরিবর্তে শুধু ইলস বসাবো। তাহলে এখানে 3 নাম্বারটার ক্ষেত্রেও ইলস ইফ দিব, আর 4 নাম্বার ইফ এর পরিবর্তে জাস্ট এলস দিব। এই তো। তো এই আসলে লাস্টের কন্ডিশনটা কি? আসলে লাস্টের কন্ডিশনটা একটা রেজাল্ট দেয় যে কোনোটাই যদি না হয় কিছু তো একটা হবে। তো কিছু তো একটা হবে, সেজন্য তো আমার এখানে আর কন্ডিশন দেওয়ার দরকার নাই। তো কোনো কোনো ক্ষেত্রে কন্ডিশন দরকার হয়, আমার নাও দরকার হয়। তো এটা ডিপেন্ড করবে ওই প্রোগ্রামের প্রবলেমটার উপরে। এগুলো তোমরা একসময় পেয়ে যাবে, আমি এরকম দেখাবো। এখানে মূল যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, যে যদি তিনটার বা দুইটার বেশি কন্ডিশন আসে তখন আমরা ইলস ইফ স্টেটমেন্ট ইউজ করব। তো প্রথমটা ইফ দিব, পরেরটা ইলস ইফ, তারপরটা ইলস ইফ, তারপরটা ইলস ইফ, এভাবে লাস্ট যেটা কন্ডিশন আসবে সেটাকে আমরা জাস্ট শুধু ইলস দ্বারা কি করে দেবো? কনভার্ট করবো আর কি। তো যেমন দেখো এখানে দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি, এই সংখ্যাটা হয় পজিটিভ হবে, তাহলে নেগেটিভ হবে, নাহলে জিরো হবে, যে কোনো একটা। তো তাহলে এখানে আমার তিনটা ইফ না, ইফ এ গ্রেটার দেন জিরো, তার মানে ইফ জিরো থেকে বড় হলে ধরে নিলাম এটা একটা পজিটিভ সংখ্যা। জিরো দিয়েও হয় আর কি, কিন্তু আমরা ওইভাবে কন্ডিশনটা করতেছি না এখানে। তারপরে ধরো ইফ জিরো থেকে যদি নিচে হয় তাহলে এটা হলো একটা নেগেটিভ সংখ্যা। আবার যদি বলে যে ইফ এ গ্রেটার দেন, সরি, ইফ এ ইকুয়াল ইকুয়াল জিরো, তাহলে বুঝবো যে এটা হচ্ছে আমাদের জিরো। তার মানে কয়টা কন্ডিশন নিয়ে আসছি আমরা? এখানে তিনটা ইফ নিয়ে আসছি। তো প্রথম ইফটা এখানে দিলাম, পরের ইফটা এখানে দিলাম, আর লাস্টে এ ইকুয়াল ইকুয়াল জিরো, এই ইফ এর কন্ডিশনটা বাদ দিয়ে জাস্ট ইলস লিখলাম, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এখানে কারো কোনো সমস্যা আছে? তো বুঝতে পারো না এরকম কেউ আসো? স্যার, প্রথম ইফ আর দ্বিতীয় ইফের ক্ষেত্রে কি শুধু কন্ডিশন হবে, মানে থার্ড দ্বিতীয় আর হবে, ফোর্থ? থার্ডে হবে, ফোর্থে হবে, যদি তোমার 6টা কন্ডিশন আসে। যদি তোমার 6টা কন্ডিশন দরকার হয়, যেমন তুমি গ্রেড নির্ণয় করতেছো, ইফ স্টেটমেন্ট দিয়েও কিন্তু গ্রেড নির্ণয় করা যায়, কিন্তু আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে গ্রেডটা নির্ণয় করি। কিন্তু তুমি ইফ দিয়েও নির্ণয় করতে পারবা। যেমন তুমি বললা প্রথমটা যদি মার্কস 80-র উপরে হয়, 100-র নিচে হয়,
ওটা একটু বড় ইয়ে হবে, কন্ডিশনটা হবে। যেমন এখানে ইফ এর ভিতরে জাস্ট কন্ডিশনটা একটু ছোট, ওখানে হয়তো একটু বড় হবে। তো তোমরা ধরে নাও এটা একটা কন্ডিশন। তো ধরে নিলাম যে ইফ মার্কসটা যদি 80 থেকে 80 মানে 79 থেকে বেশি হয়, তাহলে ধরে নিলাম হচ্ছে এটা এ প্লাস। এরপরে আবার বললাম যে 70 থেকে যদি 80 নিচে হয়, তাহলে ধরে নিলাম এটা এ গ্রেড। তার মানে কি, ইফ মার্কস 70 থেকে বেশি, 80 থেকে কম, তো এটা আর একটা কন্ডিশন। আবার ধরো আরো একটা কন্ডিশন দিলাম যে 60 থেকে 70 কম, এটা এ মাইনাস। আবার আরো একটা কন্ডিশন দিতে চাচ্ছি যে 50 থেকে 60 নিচে, এটা আর একটা এ গ্রেড হবে। এরপরে আরো একটা কন্ডিশন দিতে চাচ্ছি। টোটাল কয়টা কন্ডিশন দিলাম? 5টা। লাস্টেরটা কি বললাম যে হ্যাঁ, যে ইফ 40 থেকে 50-এর নিচে হয়, তাহলে কি হবে এটা? ফর এক্সাম্পল সি গ্রেড। কিন্তু এই 5টা কন্ডিশনের যদি কোনোটাও না হয়, তার মানে সেটাকে আমরা কি বলতে পারি? যে ইফ মার্কস 40-এর কম। লিখতে পারি হচ্ছে ইফ মার্কস, এখানে মার্কস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, মনে করো মার্কস 40-এর কম। এই 40-এর কম যদি মার্কসটা হয়, তখন এটাকে আমরা কি বলবো? ফেল। তো আমার এই লাস্ট লাইনে তো আর ইফ দেওয়ার দরকার নাই, আমি ইফ না দিয়ে আর এই কন্ডিশনটার পরিবর্তে যদি শুধুমাত্র ইলস লিখি তাহলেই হবে। তাহলে প্রোগ্রাম বুঝবে কি, যে উপরের 5টা কন্ডিশন মানে ওর মার্কটা 80-র উপরেও না, 70 থেকে 80-র নিচেও না, 60 থেকে 70-এর নিচেও না, 50 থেকে 60-র নিচেও না, আবার 40 থেকে 50-এর নিচেও না, তার মানে এটার একটাও না। তাহলে কি হবে? সে অন্য অন্য কিছু হবে। সেই অন্য কিছুটা বললাম যে সে ফেল। তো তোমরা এটা মনে করবা, যদি 5টাও কন্ডিশন আসে, লাস্ট কন্ডিশনটা ইউজ বসাই দিবা। মোটামুটি চলে আসছে। তো দেখো, এখানে আমরা অনেকগুলো ইফ এলস এর জটিলতা পরিহার করে আমরা এখানে সুইচ স্টেটমেন্ট ইউজ করব। এখানে প্রত্যেকটা ইফ কে, কন্ডিশনটাকে আমরা কেস দ্বারা নির্ধারণ করতেছি। প্রত্যেকটা ইফে তো এক একটা কন্ডিশন না, ইফ অথবা ইলস এগুলো তো এক একটা কন্ডিশন। যেমন এখানে ইলস আমরা কার পরিবর্তে ইউজ করলাম? মূলত ইলস তো ইউজ করলাম হচ্ছে ইফ এর পরিবর্তে, তো এই ইফটার পরিবর্তে তো ইলস ইউজ করলাম। তার মানে ইলসটাও তো আমাদের একটা কন্ডিশন, মানে নেগেটিভ কন্ডিশন। যদি উপরের গুলো না হয়, তাহলে কিছু একটা তো হবে। তো সেই কন্ডিশনটা না লিখে খালি বললাম যে উপরের গুলো হওয়ার দরকার নেই। ধরো এখন তোমার 5টা কন্ডিশন ঘটতে পারে, তুমি স্কুলে আসার সময় তোমার 4টা কন্ডিশন ঘটতেই পারে। তো এখন তুমি 3টা কন্ডিশন বলছো, তো 3টা কন্ডিশন যদি না ঘটে, তাহলে অন্য আরেকটা কন্ডিশন তো ঘটবেই। তা তোমার ওই কন্ডিশনটা বলার দরকার আছে? ওই কন্ডিশনটা তো বলার দরকার নাই। তো সেই জন্য আমরা আসলে ইলস এর পরে আর বলি না। তো যদি তুমি ইলস এর পরে কখনো ওই কন্ডিশনটা বলে দাও, তাহলেও কিন্তু ভুল হবে না। যেমন এখানে বললাম যে এ বি এর থেকে বড়, অথবা বি এর থেকে বড়, অথবা এখানে যদি আবার আমি লিখি ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, তাহলে কি আমার প্রোগ্রামটা কি ভুল হবে? অবশ্যই ভুল হবে না। কিন্তু এটা কি আমার লেখার কোনো দরকার আছে? আমি তো এখানে দেখতেইছি যে হয় এ বি এর থেকে বড় হবে, নাহলে বি এর থেকে ছোট হবে, আর না হলে তো অবশ্যই সমান হবে। কিছু না কিছু তো একটা হবেই। তো আমার কি এই কন্ডিশনটা লেখার এখানে দরকার আছে? দরকার নাই। কিন্তু মূলত ইলসও কিন্তু আমাদের একটা কন্ডিশন, এটা ধরে নিবা আর কি। আমি উদাহরণের জন্য এটা বোঝানোর সময় এটা বলবো আর কি। তো এটা কিন্তু আমি এখানে এই জন্য এটা বললাম আর কি, যে লাস্ট ইলস এর সময় কন্ডিশন দিলেও হয়, না দিলেও হয়, এটা ডিপেন্ড করবে তোমার ওই প্রবলেমটার উপরে। তো ঠিক তেমনি এখানে আমরা যখন সুইচ স্টেটমেন্ট গুলো ইউজ করবো, সুইচ স্টেটমেন্ট গুলো ব্যবহার করবো কি প্রত্যেকটা ইফ এর পরিবর্তে। তো এখানে দেখো আমরা সংখ্যা নিচ্ছি, যে এটা হতে পারে 0, অথবা হতে পারে কি 1, অথবা আমরা 0 থেকে 1 পর্যন্ত কোনো সংখ্যা না নিয়ে অন্য কোনো সংখ্যা নিচ্ছি। ধরো আমরা কিবোর্ড থেকে কোনো ভ্যালু নিলাম, সেটা হতে পারে 0, অথবা হতে পারে 1, অথবা আমরা ধরে নিলাম যে না, এটা কোনো কিছুই হবে না, মানে অন্য কিছু হবে আর কি। মানে কোনো কিছু হবে না বলতে, সরি, এটা হলো অন্য কিছু হবে, মানে 0 আর 1 না, এছাড়া অন্য কিছু। তো এখানে টোটাল কন্ডিশন কয়টা আমাদের? আমরা বললাম যে হতে পারে 0, হতে পারে 1, অথবা অন্য কিছু হবে। তো টোটাল কন্ডিশন আমাদের এখানে 3টা। তো এখানে কয়টা ইফ? 3টা ইফ। 3টা ইফটা, আর এই প্রথম ইফটা আমাদের ইফেই থাকলো, আর এই পরের ইফটাকে ইলস ইফের ভিতরে নিয়ে গেলাম, তাই তো। আর লাস্টের ইফটাকে আমরা ইলস এর ভিতরে নিয়ে গেলাম। তো আমরা ইফ স্টেটমেন্টটাকে
ইফ ইলস স্টেটমেন্টে নিয়ে আসলাম। এখন ইফ ইলস স্টেটমেন্টটাকে আমরা সুইচে কনভার্ট করব। তো সুইচে কি বললাম, এই ইফ এর পরিবর্তে আমাকে অবশ্যই কি দিতে হবে, কেস। কি দিতে হবে, কেস। কেস দেওয়ার পরে একটা ভ্যালু দিতে হবে। যেমন আমরা ইফ এর পরে কন্ডিশন দেই, এই কন্ডিশনটা না দিয়ে আমরা একটা ভ্যালু দিব। তো আমরা কি ভ্যালু এখানে পেতে পারি, আমরা বললাম যে হয় 0 দিব আর না হলে 1 দিব। তাহলে আমরা এখানে বলতে পারি যে হয় এই ভ্যালুটা নিলাম হচ্ছে 0, অথবা ইলস ইফ 1, অথবা অন্য কিছু, তাই তো? যে হয় এটা 0 হতে পারে, না হয় এটা 1 হতে পারে, আর না হলে এদের এছাড়া এই দুইটা ছাড়া অন্য কিছু তো একটা হবে। সেটা আমার এখানে কোনো লেখার কোনো দরকার নেই, আমি জানি যে আমার এটার বাইরে কিছু একটা হবে। তো ঠিক এটাকেই আমরা ভ্যালু হিসেবে কল্পনা করব এখানে। এটাকেই আমরা ঠিক ভ্যালু হিসেবে কল্পনা করব এখানে। আর লাস্ট যে আমরা ইলস ইউজ করতেছি, এটাকে আমরা আসলে ডিফল্ট হিসেবে কল্পনা করব। যে কোনো কন্ডিশনই যদি এক্সিকিউট না হয়, ডিফল্ট একটা কন্ডিশন যদি আমরা বলি না, ডিফল্ট মানে কন্ডিশন হিসেবে তাকে বলি না, বলবো না, কিন্তু এটা ধরে নেব যে ওটা না হলে এটা কাজ করবে। অর্থাৎ আমি এখানে বললাম যে যদি 0 হয় তাহলে আউটপুটে দেখাবে হলো 0, এবং এরপরে ব্রেক দিতে হবে। ব্রেকটা কেন দিতে হয় না হয় একটু পরে আমরা দেখবো, শুধু মনে রাখো। আর যদি মনে করো যে এখানে 1 হয়, তাহলে আমরা আউটপুটে দেখবো হচ্ছে 1। আর যদি না হয়, এই দুইটা কেসের একটাও ঘটলো না, অর্থাৎ 9 নম্বর লাইন আর 14 নম্বর লাইনের একটা লাইনও সত্য হলো না। আর এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, একটু বলতে ভুলেই গেছি, যে যদি 9 নম্বর লাইনটা যদি ট্রু হয়, তাহলে এই 10 নম্বর লাইন, 11 নম্বর লাইন, 12 নম্বর লাইন, 13 নম্বর লাইন এক্সিকিউট হবে। আর যদি কোনো কারণে 9 নম্বর লাইনটা যদি ট্রু না হয়, ফলস হয়, যেমন আমি একটা ভ্যালু নিলাম কিবোর্ড থেকে, 3 ভ্যালু নিছি, তো 3 ভ্যালুটা তো আমার 0 না, তার মানে আমার 9 নম্বর লাইনটা ফলস। তো 9 নম্বর লাইন ফলস হলে এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। না হয়ে কয় নম্বর লাইনে আসবে, 14 নম্বর লাইনে আসবে। তো আমরা প্রোগ্রামিং এর সংজ্ঞায় কিন্তু দেখে আসছি ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়। তাহলে এখানে 10 নম্বর লাইন এক্সিকিউট হলো না কেন, 11 নম্বর লাইন এক্সিকিউট না হলো কেন, না হয়ে এখন 14 নম্বর লাইনে আসলো কেন? এই যে এই ফ্লোটাকেই আমরা কন্ট্রোল করতেছি অন্য আর একটা স্টেটমেন্টের মাধ্যমে, সেই জন্য সেটার নাম হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। আর এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা একটা প্রকার ভেদ করতেছি, সেটাকে বলতেছি আমরা সুইচ স্টেটমেন্ট। তো দেখো এখানে আমাদের 3, এই কেসটা কিন্তু এখানে 3ও মিলতেছে না, তার মানে এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না, এগুলোও হলো না। তবে এই দুইটা যদি না হয় তাহলে অবশ্যই ডিফল্ট একটা হবে। তো ডিফল্টে এটা আমরা আমাদের মতো মনের মতো করে একটা ইউজারকে মেসেজ দিব যে তুমি যেটা চাচ্ছ সেটা এখানে নাই, আর তুমি যেটা দিতেছো সেগুলো এগুলো দিতেছো। এটাই জাস্ট বলছি যে ইউ ডু নট ইন্টার 0 to 1। তুমি 0 থেকে 1 পর্যন্ত কোনো সংখ্যাই ইন্টার করো নাই, তুমি অন্য কিছু দিছো। এই হলো আমার মোটামুটি সামারি। আর এখানে একটা জিনিস বোঝানোর বাকি আছে, সেটা হলো ব্রেক। তো ব্রেকটা আমরা কেন ইউজ করতেছি, মনে করো এবার তুমি, আমরা 0 নিয়ে নিছি, যদি 0 নেই তখন অবশ্যই সে এই কেস কন্ডিশনটা চেক করবে। তো চেক করে দেখবে কে, এই যে এখানে আমাদের 0টা মিলে গেছে, তখন সে কি করবে, 9, 10, 10, 11, 12, 13 নম্বর লাইন এক্সিকিউট হবে। তো এটা বুঝতেছে হচ্ছে শুরু, এটা বুঝতেছে হচ্ছে শেষ। এবার 11 নম্বর লাইনে এসে বলতেছে আউটপুটে দেখাও, তখন সে আউটপুটে দেখাবে 0, তাই তো? 0 নামক একটা ওয়ার্ড একটা দেখাবে। এখন যদি আমি ব্রেক না দেই তখন কি হবে, তখন আবার কম্পাইলার এইখানে এসে এই কেসটাকেও সে আবার তুলনা করা শুরু করবে। তাহলে আমি কি এটাকে আবার তুলনা করব? আমরা দেখে আসলাম না যে ইফ কন্ডিশন যদি একবার ট্রু হয় তাহলে পরের গুলো কি আর চেক করার দরকার হয়? এই যে এখানে দেখলাম যে আমি এটা বড়, তাহলে আমার শুধু এইটুক লাইনেই তো এক্সিকিউট হবে, আর বাকি এই লাইনগুলো কি আমার এক্সিকিউট করার দরকার আছে? দরকার নাই তো। তো এখানে কেন আমরা করব, যদি আমি ব্রেকটা না দিই তাহলে এটা হবে। তো ব্রেক হচ্ছে এমন এক ধরনের স্টেটমেন্ট যেটা কি করবে, এই আমাকে পুরা এই যে এখানে যে আমার স্টেটমেন্টটা আছে, সুইচ কন্ট্রোলটা আছে, এই কন্ট্রোলটা থেকে সে আমাকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ এই পরবর্তী লাইনগুলোকে সে এক্সিকিউট করার হাত থেকে ব্রেক করে দিবে। এটা হলো আমাদের ব্রেক স্টেটমেন্ট। তো আমরা আরো একটা এক্সাম্পল আছে সেটা দেখবো। তো আমরা এখানে মূলত দেখলাম হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা দেখলাম ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইলস ইফ স্টেটমেন্ট আর সুইচ স্টেটমেন্ট। এখন আমরা দেখবো হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট।
হোয়াইল লুপ স্টেটমেন্ট, ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট, এরপরে ব্রেক দেখবো, কন্টিনিউ দেখবো আর গো টু দেখলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো ফর লুপ দেখো যে কি বলতেছে, একই স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করার জন্য যে ধরনের স্টেটমেন্ট ইউজ করা হয় সেটাকে আমরা বলতেছি ফর লুপ স্টেটমেন্ট। যেমন আমি প্রথমেই বলে আসলাম যে এখানে 1 এর পরে 2, 2 এর পরে 4, এখন আমার মন চাচ্ছে 5 এর পরে আবার আমি 2 নম্বর লাইনটা এক্সিকিউট করব, দেন আবার 3 নম্বর লাইন, আবার 4 নম্বর লাইন, আবার 5 থেকে আবার 2 এ। তো 2, 3, 4, 5 এইভাবে বারবার চলতেই থাকবে, এই জন্য এটাকে আমরা লুপ বলতেছি। তো এখন কতবার লুপ করব অবশ্যই আমাকে বলে দিতে হবে যে তুমি 3 বার, 4 বার, 5 বার এটাকে এক্সিকিউট করো। এবং অবশ্যই আমাকে বলে দিতে হবে একটা শর্ত যে কোথায় থেকে তুমি স্টার্ট করবা। আর এদের মধ্যে দেখবা যে ইনক্রিমেন্টটা কিভাবে হয়। এই মূলত 3টা অংশ আমাদের এখানে থাকে। যে একটা থাকে হচ্ছে কিওয়ার্ড, অবশ্যই এখানে ফর লিখতে হবে। তারপরে একটা অংশ থাকে ইনিশিয়ালাইজ, বললাম যে 2 থেকে স্টার্ট হবা, সেটাকে আমরা শুরু বলতেছি। আর বলতেছি হচ্ছে যে কতক্ষণ চলবা, মানে তুমি একবার গেলা, আবার একবার গেলা, আবার একবার যাচ্ছ, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটাকে আমরা মূলত কন্ডিশন বলতেছি। ইফ এর ভিতরে যে কন্ডিশনটা লিখছি মূলত সেই কন্ডিশনটাই এটা, মনে রাখবা। যদি কেউ মনে রাখতে না পারো তাহলে এইভাবে মনে রাখবা। তাহলে এই কন্ডিশন হলো আমাদের এখানে থাকবে। আর লাস্ট হচ্ছে যে আমার এই যে ইনক্রিমেন্টটা হচ্ছে একটা লাইনের পরে আরেকটা বা আরেকটা, এই যে ইনক্রিমেন্ট, এটা কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে বা 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে বা 3 করে না 4 করে না কি, অথবা ডিক্রিমেন্ট হবে, আর ডিক্রিমেন্ট হলে কত করে ডিক্রিমেন্ট হবে। অর্থাৎ এই অংশটা হয় ডিক্রিমেন্ট হবে আর না হলে ইনক্রিমেন্ট হবে। আর এই ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে মূলত আমরা বডি বুঝাবো এর ভিতরে। তো এর ভিতরে একটা লাইনও থাকতে পারে, একাধিক লাইনও থাকতে পারে। যদি একটা লাইন থাকে তাহলে আসলে আমাদের এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, সব জায়গায় একই রকম রুলসটা ফলো করব আমরা। অর্থাৎ এই ব্র্যাকেটটা যদি কখনো পরীক্ষায় গিয়ে দেখো, সবসময় বুয়েটে এরকম কাজ করে, ফর লুপ দেওয়ার পরে একটা দুইটা লাইন দেয়, ফর লুপের পরে পরেই দুইটা লাইন দিয়ে বলবে যে আউটপুটে দেখাও, এবং এখানে একটা কন্ডিশন দিবে। তখন তোমার কাছে মনে হবে যে ফর লুপের ভিতরে মনে হয় দুইটা লাইনই এক্সিকিউট হবে, কিন্তু আসলে তা না। ফর লুপের ভিতরে কয়টা লাইন এক্সিকিউট হবে, একটা লাইন, কারণ এই ব্র্যাকেটটা দেয়া নাই। দুইটা লাইন দিতে চাইলে অবশ্যই তোমাকে এখানে ব্র্যাকেটটা দিতে হবে। ধরো এখানে আমি আরেকটা লাইন লিখছি, তখন আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষ দিতে হবে। তো এগুলো আমরা এক্সাম্পল দেখবো, তোমরা শুধু একটু মাথায় রাখো। আর এগুলো বাসায় অবশ্যই দেখবা, আর হচ্ছে ভিডিও তো দেখবে। তো এখন আমরা বলতেছি নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ কি জিনিস, যে একটা ফর লুপের ভিতরে যদি আরেকটা ফর লুপ আমরা ইউজ করি তখন সেটাকে আমরা বলবো নেস্টেড। তো নেস্টেড ফর লুপ আমরা কোথায় ব্যবহার করি, আমরা মূলত এটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আমাদের অ্যারেতে, এবং আরো কিছু, ধরো তুমি নামতার ঘর তৈরি করলা, 1 থেকে 1 থেকে 10 পর্যন্ত নামতার ঘর, তাহলে আচ্ছা 1 বাদ দাও, 2 থেকে মনে করো 10, তাহলে 2 একটু 2, 2 দুগুণে 4, এভাবে 10 পর্যন্ত। এরপর 3 এর ঘরের নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, এভাবে 10। আবার এইভাবে আস্তে আস্তে 6 এর ঘরের নামতা। এই যে আমরা এই কাজগুলো করতেছি, এটা আসলে আমরা নেস্টেড লুপের মাধ্যমে করব। আর কেন নেস্টেড লুপ দরকার হবে আমরা প্রথমে একটা কি করতেছি, নামতার ঘর পড়তেছি, এই তো 2 এর ঘরের নামতা মনে করো, 2, 4, এভাবে 10, এরপরে 2, কত হয়ে যাবে, 20। তো তুমি এখানে গুণনের কাজ করলা, কতবার গুণনের কাজ করলাম, মোর দ্যান 1 টাইম। তো একই স্টেটমেন্ট যদি একাধিকবার এক্সিকিউট করার দরকার হয় তখন আমরা লুপ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট ইউজ করি, তার মধ্যে আমরা এখানে ইউজ করলাম ফর লুপ। তো এখন তুমি এই যখন 2 এর ঘরের নামতা তোমার শেষ হয়ে গেল, তখন তুমি আবার এখানে চেঞ্জ করবা না, এই 10 এর পরে 1 লিখবা, আর এইখানে 2 এর পরিবর্তে কত লিখবা, 3 লিখবা, তখন হয়ে যাবে 3। তারপরে আবার দেখো 2 ঠিকই থাকলো, এই যে এটার মতোই, কিন্তু দেখো এই অংশটা কিন্তু এখন ঠিক থাকবে, আর এখানে হয়ে যাবে 3। জাস্ট এই একবার করে বৃদ্ধি, অর্থাৎ দেখো এখানে 10 বার হলে তারপরে এখানে একবার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই 10 বারই 2 থাকতেছে। যখনই 11 বার আসে তখন কন্ডিশনটা ফলস হয়, হলেই আবার এখানে এসে 1 বৃদ্ধি পায়। তো এই কাজটাই আমরা আসলে একটা লুপের ভিতরে আরো একটা লুপ দিব, কারণ এখানে আমরা নামতার ঘর তৈরি করতেছি। তো এই নামতার ঘর কতবার তৈরি করতেছি, 2 থেকে 10 মানে 9 বার, 2, 3, এভাবে দেখো 10 পর্যন্ত কতবার নামতার ঘর লিখতেছো, 10 বার, 9 বার। তো একবার নামতার ঘর লেখার জন্য যদি তুমি একটা ফর লুপ ইউজ করো, তাহলে 2 বার লেখার জন্য কি তুমি আর একটা ফর লুপ ইউজ করবে না? কারণ আমরা তো বলতেইছি যে একটা লাইনকে যদি আমরা একাধিকবার এক্সিকিউট করতে চাই তখন ফর লুপ ইউজ করবো। তো
তো এই ধরনের কাজের জন্য তখন এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের আসলে ফর লুপ স্টেটমেন্ট ইউজ হয়, নেস্টেড ফর লুপ স্টেটমেন্ট ইউজ হয়। তো আমরা এখন একটু দেখি যে নেস্টেড ফর লুপ স্টেটমেন্ট আমাদের এখানে কিভাবে কাজ করতেছে, এটা আমরা একটু দেখবো এবং কিভাবে এটাকে আউটপুটে দেখাইতে পারি সেটা একটু দেখবো আসলে। তো এখানে আমি শর্টকাট দেখাই দিছি, এটা আসলে একটু দেখা দরকার। এটা এখানে একটু বিস্তারিত নাই, তবে এখানে ছোট ফিগার দিয়ে দেখাইছিলাম। তো আমি আসলে অ্যারেটা তো এখনো বুঝাই নেই, এজন্য আসলে অ্যারেটা বুঝাইতে যাচ্ছি না, এখানে একটু শর্টকাট দেখাইতে চাচ্ছি। যদিও এখানে অ্যারের কিছু ভ্যালু আসবে, তা আসুক, কিন্তু তারপরে আমি একটু ফর লুপটা নিয়ে আলোচনা করতেছি এখানে। যে দেখো 1 2 3 4 5 6 এই লাইনগুলো এক্সিকিউট হয়ে গেছে মনে করো কথার কথা। তো 6 নাম্বার লাইনে এসে আমাদেরকে কি বলতেছে যে এম আর এন এর ভ্যালু নেও। তো মনে করো আমরা এম এর ভ্যালু নিছি, এম এর ভ্যালু কত নিছি, এম এর ভ্যালু মনে করো 2 নিলাম। এরপরে আবার এন এর ভ্যালু নিলাম হচ্ছে স্পেস দিয়ে অথবা ইন্টার দিয়ে নিলাম, অর্থাৎ ইন্টার দিয়েই নেই, 2 নিলাম। অর্থাৎ এই 2টা প্রথম ভেরিয়েবলে অ্যাসাইন হবে আর এই 2টা পরের ভেরিয়েবলে অ্যাসাইন হবে। তাহলে এম সমান হচ্ছে 2 আর এন সমান হচ্ছে 2। এবার আসো 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইন কি বলতেছে যে শুরু হবে ফর লুপ একটা স্টেটমেন্ট, এটা শুরু হবে কত থেকে, 1 থেকে। তো আমরা দেখলাম এখানে i সমান 1। এরপরে আমরা কি করব, কন্ডিশনটা চেক করব, কন্ডিশনটা আমরা চেক করি। তো চেক কি বলছি, i লেস দেন অর ইকুয়াল এম। তো আমাদের এখানে এম এর মান কত, 2। তো 2 এর থেকে i ছোট, কন্ডিশন মিলে গেছে। দুইটা হইতে পারে, হয় ছোট হবে আর না হলে সমান হবে, যে কোনো একটা হলেই হবে। তো এখন তুমি দেখো এখানে i এর ভ্যালু কত, 1, আর m এর ভ্যালু আমাদের 2। তার মানে এই কন্ডিশনটা মিলে গেছে, তার মানে কন্ডিশনটা ট্রু। আর আমরা ফর লুপে কিন্তু দেখে আসছি, তোমরা খেয়াল করছো কিনা আমি দেখি নাই বা জানিও না, এই কন্ডিশনটার পরে কিন্তু আসলে সে কোথায় যায়, এই ইনক্রিমেন্ট অংশে যায়, ইনক্রিমেন্ট অংশে যাবে না, সে সরাসরি পরের লাইনে আসবে। তো এই পরের লাইনে দেখো ব্র্যাকেট দেখাচ্ছে। তো আমরা এখন বুঝবো যে ফর লুপের অধীনে এই 8 নম্বর লাইনটা হচ্ছে শুরু এবং এটা শেষ হচ্ছে 13 নম্বর লাইন। তাহলে এই i এর মানটা যখন ট্রু হবে তখন 8 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইন পর্যন্ত এক্সিকিউট হবে। 8 নম্বরটা শুরু, 13 নম্বরটা শেষ। এবার আসো 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে এসে বলতেছে আবার ফর লুপ এসে বলতেছে এখন j সমান 1। তাহলে এখন এইখানে দিলাম, এই জন্য একটু স্পেস দিয়ে লিখছি ইন্টার দিয়ে, যে i এর অধীনে দেখো i এর মান যখন 1 তখন কন্ডিশনটা ট্রু, তখনই তো আমরা এখানে 9 নম্বর লাইনে আসছি, সেই জন্য এটাকে একটু স্পেস দিয়ে দিছি, মানে i এর পরে দিছি। তো এখানে এসে দেখতেছি j এর ভ্যালুটা 1। যখনই ফর লুপে ইনিশিয়ালাইজ হয়ে যায় তখন কি করে, কন্ডিশন চেক করে। এখন দেখবে কন্ডিশনটা ট্রু কিনা। ট্রু হলে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্যবর্তী যে লাইনগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। আর যদি মিথ্যা হয় তাহলে এক্সিকিউট করবে না। আমরা তো এটাই শিখে আসলাম না ফর লুপের ক্ষেত্রে, এখানেই তো এটাই শিখে আসলাম যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই শুরু এবং শেষের মধ্যবর্তী লাইনগুলো এক্সিকিউট হবে। আর যদি এটা মিথ্যা হয় এই কন্ডিশনটা, তাহলে শুরু এবং শেষ সহ এর মধ্যবর্তী যে লাইনগুলো থাকবে একটাও এক্সিকিউট হবে না। এটাই হলো আমাদের ফর লুপের কি বৈশিষ্ট্য। তো ঠিক আছে, এখন আমরা দেখি। তো এই কন্ডিশনটা ট্রু। তো এই উপরের 7 নাম্বার ফর লুপের মতো কন্ডিশন ট্রু হলে সাথে সাথে সে কি করবে, পরের লাইনে আসবে। পরের লাইনে এসে দেখতেছে এটা শুরু আর এটা হচ্ছে তার শেষ। এখন সে দেখবে মধ্যবর্তী কোনো লাইন আছে কিনা যেগুলো এক্সিকিউট করা যায়। তখন দেখতেছে হ্যাঁ আছে, 11 নম্বর লাইনটা এক্সিকিউট করা যায়। তো 11 নম্বর লাইনটা এক্সিকিউট কি করবে, সে দেখতেছে এখানে একটা স্ক্যানএফ ফাংশন দেয়া আছে। তো স্ক্যানএফ ফাংশনের কাজ কি, স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ভ্যালুকে গ্রহণ করা, আর ওই ভ্যালুটা কে দেয়, ইউজার দেয়। তো আমরা ধরে নিলাম যে এখানে আমরা একটু বড় করে লিখতেছি, এখানে জায়গা নাই। তো প্রথমে দিছিলাম হচ্ছে 2 আর 2, এবার দিলাম হচ্ছে 100।
এই 100 দিলাম। এই 100টা কোথায় অ্যাসাইন হচ্ছে? ডাটা নামক একটা অ্যারে আছে, এই অ্যারের একটা পজিশন আছে আই এবং জে। এইখানে আই জে কত? আইও 1 0 1, অর্থাৎ ডাটা অফ 1 অ্যান্ড 1। তো এটা আসলে এখানে বোঝায় যে ডাটা অফ 1, এই 1 আর এই 1 মূলত এইখানে হয়। এখানে আমরা কত নিলাম? 100 নিলাম। তো এই 100-র ভিতরে ভ্যালুটা জমে। তো এগুলো কিভাবে জমে না জমে যখন আমি অ্যারে দেখাবো তখন তোমরা বুঝবা ইনশাআল্লাহ। এখন শুধু তোমরা দেখো ফর লুপটা কিভাবে কাজ করে এইটুকু দেখবা। তো আমরা এই 100টা নিয়ে নিলাম। তো আমাদের নেওয়া শেষ। 11 নম্বর লাইন এক্সিকিউট হওয়ার পরে 12 নম্বর লাইনে আসবে। তো 12 নম্বর লাইনে আসার সাথে সাথেই কম্পাইলার সে কিন্তু ধরে রাখছে। কি ধরে রাখছে? যে আমি আসছি কোথায় থেকে? 9 নম্বর লাইন থেকে। তাহলে আমাকে আবার 9 নম্বর লাইনে ফিরে যেতে হবে। কেন ফিরে যেতে হবে? ওই যে আমি শুরুতে বললাম 1 2 3 4 5, আমি স্টার্ট করলাম 2 থেকে, শেষ করলাম 5-এ, 5 করে আবার গেলাম, এরপরে আবার যাব, এরপরে আবার যেতে চাচ্ছি, যাব। তো এভাবে কি সারা বছর যাব? সারা মাস যাব? অবশ্যই এখানে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা ট্রু হলে রিটার্ন যাব আমি শুরুতে, আর কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আর যাব না। কিন্তু এইখানে আমি দেখতেছি যে আবার আমি শুরুতে গেছি। কেন শুরুতে গেছি? কন্ডিশনটা ট্রু। আমরা কিন্তু ভুলে গেছি। এই যে দেখো এখানে জে এর মানটা কত? 1। তো আমরা এইরকমই পড়ে আসলাম না কন্ডিশনটা, জে লেস দেন অর ইকুয়াল 1। তো জে এর মান এন এর থেকে ছোটও হতে পারে অথবা সমানও হতে পারে, এই জন্য আমাদের এই ভ্যালুটা ট্রু। সেই জন্য সে আবার এখানে ব্যাক করছে। ব্যাক করার পরে আমরা জানি এখন এটা কি হবে? ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর কত বৃদ্ধি করবে? 1 বৃদ্ধি করবে। তখন জে এর ভ্যালুটা কত হয়ে যাবে? 2। এই 2 হয়ে যাবে। 2 হওয়ার পরে কি করবে? সে আবার এই কন্ডিশনটা চেক করবে। তো কন্ডিশনটা ছিল আমাদের এরকম, যে ছোট হতে পারে এন এর থেকে অথবা যে সমানও হতে পারে কার থেকে? এন এর থেকে। তো দেখো এখানে জে এর মানও 2, এন এর মানও 2, তার মানে এই কন্ডিশনটা ট্রু, সেই জন্য সে ট্রু। তো ট্রু হলে আবার কি করবে? এই লাইনে আসবে। এই লাইনে আসার পরে আবার 11 নম্বর লাইনে আসবে। 11 নম্বর লাইনে এসে বসতেছে যে না, তুমি আবার ইনপুট নাও। ধরে নিলাম এবার আমরা ইনপুট নিলাম হচ্ছে 20, এইখানে দিলাম 20, নিয়ে নিল। এবার কি করবে? সে আবার এখান থেকে সে ইনক্রিমেন্ট অংশে আসবে। ইনক্রিমেন্ট অংশে আসার পরে দেখবে যে আয়ের ভ্যালুটা 3 হবে, হওয়ার পরে এই কন্ডিশনটা চেক করবে। এই যে এখানে আসবে আবার, এই কন্ডিশন চেক করার পরে দেখতেছে কন্ডিশনটা ফলস। তাহলে কন্ডিশন ফলস হলে আমাদের 10 নম্বর লাইন, 11 নম্বর লাইন, 12 নম্বর লাইন কম্পাইলার আর এক্সিকিউট করবে না। তার মানে পুরোটাই শেষ করে দিল, এক্সিকিউট সে করলো না। হ্যাঁ, এখন কি হবে? আমি একটু বেশি মিশাই ফেলছি, এটা তো এখানেই আসতো। এখন কি হবে তাহলে? এখন অবশ্যই 13 নম্বর লাইনে আসবে। আমরা কিন্তু ভুলে গেছি, কম্পাইলার কিন্তু ভুলে নাই। 13 নম্বর লাইনটা কার শেষ? 7 নম্বর লাইনের শেষ। তো 7 নম্বর লাইনের কন্ডিশনটা কি আমাদের ট্রু আছে না ফলস আছে? 7 নম্বর লাইনের কন্ডিশনটা আমাদের এখানে এখনো ট্রু আছে। কেন? এখানে ছিল আই এর মান 1 আর এম এর মান ছিল 2। তো আমাদের এই কন্ডিশনটা ট্রু ছিল। যখন এই ট্রু ছিল তখন সে কি করলো? আবার ব্যাক করে এই পূর্বের অবস্থায় আসলো। মানে কয় নাম্বার লাইনে আসলো? 7 নম্বর লাইনে। তো দেখো আমরা এখানে একটা ফর লুপ ইউজ করছি, আবার এই ফর লুপকে আরো একটা ফর লুপের ভিতরে ঢুকাই দিছি। এটাকেই আমরা বলতেছি নেস্টেড ফর লুপ। তো ভিতরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা ইনার ফর লুপ, আর বাইরে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি আউটার ফর লুপ। তো এই আইটা হচ্ছে আমাদের আউটার ফর লুপ। তো এখন এখানে আই এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1 বৃদ্ধি পাবে। কত হবে? 2। 2 হওয়ার পরে কি হবে? ঠিক একই ভাবে আবার কন্ডিশনটা চেক করবে। তাহলে দেখো এখন এখানে বলছে আই এর মান এম এর সমান হবে। তাহলে এখানেও 2, এখানেও 2, তার মানে সমান। তো সমান হলে কন্ডিশন আবার ট্রু। ট্রু হলে কি হবে? এই লাইনে আবার আসবে। এই লাইনে আসার পরে আবার 9 নম্বর লাইন এক্সিকিউট হবে। মানে ইনার ফর লুপটা এক্সিকিউট হবে। তো ইনার ফর লুপের ক্ষেত্রে দেখো এখানে লাস্ট কিন্তু জে এর মান ছিল 3, কিন্তু এখানে এসে আবার ইনিশিয়ালাইজ করলাম 1। তখন জে এর মানটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। 1 হয়ে গেলে সে কোথায় যাবে? এখন কন্ডিশনে যাবে। তো আমরা এই যে কন্ডিশনটা লিখে রাখছিলাম, জে এর মানটা হয় এন এর থেকে ছোট হবে, নাহলে এন এর সমান হবে। তো এখন এই জে এর মানটা কত? 1 আর এন এর থেকে ছোট, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে আবার 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনের পরে আবার 11 নম্বর লাইন। তো 11 নম্বর লাইনে এসে বলতেছে আবার ইনপুট গ্রহণ করো। এই জন্য সে কিবোর্ড থেকে আবার ইনপুট গ্রহণ করবো। করার পরে আবার কোথায় যাবে? 12 নম্বর লাইনে যাবে। 12 নম্বর লাইন থেকে কোথায় আসবে?
9 নম্বর লাইনে এসে যে এর মান 1 বৃদ্ধি পাবে, হয়ে যাবে 2। 2 হওয়ার পরে এখানে আবার কন্ডিশনটা চেক করবে। তো কন্ডিশনটা দেখতেছি এইটার জন্য ট্রু হয়। ট্রু হলে কি হবে, এই 10 দেন 11। 11 আসার পরে বলতেছে ইনপুট গ্রহণ করো। মনে করো এবার ইনপুট গ্রহণ করলাম হচ্ছে 99। এই 99 রাখা শেষ। তখন এই 12 নম্বর লাইন থেকে আবার যে এর মান 1 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 হওয়ার কারণে এখন আমার এই কন্ডিশনটা ফলস হবে। তো যখনই ফলস হবে, এই আমরা বললাম 9 নম্বর লাইন, 10 নম্বর লাইন, 11 নম্বর লাইন, 12 নম্বর লাইনে আর এক্সিকিউট হবে না। তাহলে আমরা এগুলো মিশাইতেই দেখি, আর এক্সিকিউট হবে না। 9, 10, 11, 12। তো তখন কোথায় আসবে, 13 নম্বর লাইনে আসবে। তো 13 নম্বর লাইনে তো এখানে ট্রু আছে, আই এর মধ্যে ট্রু আছে। তো ট্রু থাকলে কি আবার ব্যাক করবে, ব্যাক করার পরে আই এর মান কত হয়ে যাবে, এখন 3 হবে। 3 হলে এই কন্ডিশনে আসবে। দেখো এখানে আই এর মান এম এর থেকে কোনোভাবেই বড় হইতে পারবে না। এম এর মান হচ্ছে 2, আর কিন্তু আই এর মান অলরেডি 3 হয়ে গেছে, তারপরে কন্ডিশন ফলস। আর কন্ডিশন যখনই ফর লুপের ফলস হবে তখন আমরা কি জানবো, শুরু এবং শেষ, এর মাঝখানের লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তাহলে এক্সিকিউট না হলে কি হলো, আমাদের এগুলো সব শেষ। আমাদের 13 নম্বর লাইন পর্যন্ত আর এক্সিকিউট হলো না। না হওয়ার পরে 14 নম্বর লাইনে আসবে। তো 14 নম্বর লাইনে এসে কম্পাইলার দেখবে যে এটা হচ্ছে আমাদের আসলে অ্যারে ফর লুপের শেষ, সরি প্রোগ্রামের শেষ। কিভাবে বুঝবো, এই মেইন ফাংশনের শেষ। তো এইভাবে আসলে মূলত আমাদের, দেখো এখানে স্ক্যানআপ আমরা কয়টা ইউজ করছি, মাত্র একটা। আমরা ইনপুট ভ্যালু নিলাম কয়টা, 4টা ইনপুট ভ্যালু নিলাম। তো আমার কি 4টা স্ক্যানআপ লিখতে হয়েছে, লিখতে হয় নাই। ধরো 100টা স্ক্যানআপ নিছো, তো তোমার কি 100 বার স্ক্যানআপ লেখার দরকার আছে, তুমি স্ক্যানআপ লিখবে একবার, আর এখানে জাস্ট শুরুটা দেখাবা 1 থেকে আর শেষ করবা হচ্ছে 100, আর এক এক করে বৃদ্ধি পাবা। তাহলে তোমার স্ক্যানআপের সংখ্যাটা কমে যাবে, মানে এতগুলো স্ক্যানআপ ব্যবহার করার দরকার হয় না। এই জন্য মূলত আমরা আসলে ফর লুপ ইউজ করতেছি, একই ধরনের স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করার জন্য ফর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা ইউজ করি। তো এটাকে আমরা দেখাচ্ছি হচ্ছে কিভাবে ইনপুট গ্রহণ করে, আর এখানে দেখাচ্ছিলাম হচ্ছে কিভাবে আউটপুট দেখায়। তো তোমাদের বাসার কাজ হবে এইভাবে দেখে দেখে ঠিক এভাবে তোমরা এটা মিলাবা যে ঠিক আছে কিনা। একই জিনিস, এখানে যা শুধু প্রিন্টএফ দিছি, আর এখানে একটা লাইন বেশি দিছি, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন। কেন নিউ লাইন দিছি এটা খুঁজে বের করবা তোমরা। আমি যদি নিউ লাইন না দিতাম, আচ্ছা বলে দিই, নিউ লাইন না দিলে কি হইতো, সবগুলো একসাথে দেখাইতো, 120, তারপরে হচ্ছে 50 আর 99। তো আমি আসলে ওটাকে একটু ফরম্যাটেড করার জন্য এই লাইনটা অতিরিক্ত দিছি। তো তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবা। ফর লুপ, অ্যারে খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি না বুঝো ডাটা স্ট্রাকচার বুঝবা না। এটা যদি তুমি না বুঝো তাহলে ক্লাস বুঝবা না, মানে তুমি ফাংশনে গিয়ে পারবা না। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফাংশন দিয়েই মূলত শুরু হয়। তো শুধুমাত্র লুপ আর নেস্টেড ফর লুপ বোঝা গেল, নাকি একদমই মাথার উপর দিয়ে চলে গেছে? মাথার উপর দিয়ে গেছে না? ঠিক আছে, ট্রাই করবা তাহলেই হবে। এখন হোয়াইল লুপ আমরা দেখলাম হচ্ছে ফর লুপ, এখন দেখবো হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে এটা না করাইলেও তোমরা পারতা, কিন্তু তারপরেও একটু করাই দিতেছি। হোয়াইল আমরা কি দেখে আসলাম এখানে, ফর, একটা মনে রাখবা সব হবে। ফরের ভিতরে এখানে দেখে আসলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট অংশ, আর ভিতরে আমাদের এই লাইনগুলো ছিল স্টেটমেন্ট। এটাকে আমরা কি লিখছি, ফরের পরিবর্তে লিখবো হচ্ছে হোয়াইল। আর এই ইনিশিয়ালাইজেশনটাকে আমরা ঠিক এর উপরে লিখবো। এই কোথায় লিখছি, আমরা ঠিক এখানে লিখছি। মানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, এক্সপ্রেশন গুলো একটু আলাদা আছে। কিভাবে এক্সপ্রেস করতে হয় শুধু তোমাকে সেটা জানতে হবে। এখানে ইনিশিয়ালাইজেশনটা আমরা ভিতরে রাখছি, এখানে কি করলাম, উপরে রাখলাম। এখানে আমরা কি করলাম, কন্ডিশনটা ঠিকই রাখলাম। আর এই ইনক্রিমেন্ট অংশটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের ঠিক আগের লাইনটা নিয়ে আসলাম। সেকেন্ড ব্র্যাকেটের ঠিক আগের লাইন, আর এই মাঝখানের লাইনটা ঠিকই থাকলো। ডু হোয়াইলের ক্ষেত্রে কি করলাম, ডু হোয়াইল, দেখো হোয়াইল আর ডু হোয়াইল এটা খেয়াল রাখো যে এইটুকু ঠিকই থাকলো, এখানে ঠিকই আছে। জাস্ট শুধু কি করলাম, আমরা হোয়াইলের এইটুকু কন্ডিশনটাকে কেটে নিয়ে আসে এখানে বসাই দিচ্ছি, আর শেষে একটা সেমিকোলন দিচ্ছি।
আর এইটুকুর পরিবর্তে ডু বসাই, তাহলে আমাদের ডু হোয়াইল হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম ফর লুপ যদি মনে রাখতে পারো তাহলে হোয়াইল লুপও পাবা। হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রাম করার ক্ষেত্রে জাস্ট শুধু সিনট্যাক্সটা ভিন্ন, যে এই ইনিশিয়ালাইজেশনটাকে উপরে উঠাবা, কন্ডিশনটাকে কন্ডিশনের জায়গায় রেখে দিবা, ফরের পরিবর্তে হোয়াইল দিবা, আর ইনক্রিমেন্ট অংশটাকে নিচে দিবা। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি করবা, জাস্ট শুধু এই হোয়াইলের কন্ডিশনটাকে নিচে নিয়ে আসে কমা দিয়ে দিবা, সেমিকোলন দিবা, আর এখানে একটা ডু দিবা। এই তো। এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে দেখো একটাই প্রোগ্রাম আমরা কিভাবে ডু হোয়াইল, হোয়াইল লুপ এবং ফর লুপ দিয়ে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা দেখতেছি 4 নাম্বার লাইন, এখানে আই সমান হলো একটা, জাস্ট মনে করো যে একটা গার্বেজ ভ্যালু নিছে। ফর এক্সাম্পল আমরা গার্বেজ ভ্যালুটা কি আছে এটা আমরা চিন্তা করলাম না, না করে মনে করলাম ওটা জাস্ট ব্ল্যাঙ্ক। এরপরে দেখো আই এর মান 1, কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে কি হবে, আউটপুটে দেখাবে, কাকে দেখাবে, ভেরিয়েবলের ভ্যালুকে। তো এই ভেরিয়েবলের ভ্যালু কত আমাদের এখন, এইখানে 1, তার আউটপুটে 1 দেখাইলো। এবার যেহেতু কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু আছে, তখন এখান থেকে আবার ব্যাক করবে, আই এর মান হয়ে যাবে 2। 2 হওয়ার পরে এই কন্ডিশন আবার চেক চেক করে দেখলো যে হ্যাঁ আই এর মান 5-এর থেকে ছোট, কন্ডিশন ট্রু, তাহলে আবার আউটপুটে দেখাবে। এখানে একটা আমরা ট্যাব দিছি, ট্যাব ট্যাব মানে একটা দূরত্ব নিবে, এখানে 2 দেখাই দিবে। এরপরে আবার আসবে 3 দেখাবে, এরপরে আবার আসবে 4 দেখাবে, এরপরে আবার আসবে 5। এখন এই কন্ডিশনটা তো ট্রু না, ট্রু যদি না হয় তাহলে এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তো এখানে আমরা আউটপুটে দেখাইতে পারবো না। কেন দেখাইতে পারবো না, আমাদের এই 7 নাম্বার লাইন এক্সিকিউট আর হচ্ছে না, এই জন্য দেখাইতে পারতেছি না। তো ঠিক এই কাজটাই আমরা এখন হোয়াইল দিয়ে করছি। আমি ওখানে কি বললাম, ইনিশিয়ালাইজেশনটাকে জাস্ট উপরে উঠাই দিছি, এই ইনিশিয়ালাইজেশনটাকে উপরে উঠাই দিছি, আর ফরের পরিবর্তে হোয়াইল লিখছি, আর ইনক্রিমেন্ট অংশটাকে এই ব্র্যাকেটের উপরে দিয়ে দিছি। তাহলে দেখবে যে আউটপুটটা সেম থাকবে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি হবে, জাস্ট এই অংশটাকে ধরে নিচে বসাই দিবা, আর একটা সেমিকোলন দিবা, আর এটার পরিবর্তে ডু দিবা। তাই করছি। তো এখন ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য কি, যে হোয়াইল স্টেটমেন্টটার ভিতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো তখনই এক্সিকিউট হবে যখন হোয়াইলের ভিতরে কন্ডিশনটা ট্রু হবে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে ডু এর ভিতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো কমপক্ষে একবারের জন্য হলেও স্টেটমেন্ট গুলো কি করবে, এক্সিকিউট হবে। এটাই হলো ডু এবং হোয়াইলের মধ্যে পার্থক্য। তো আমরা একদম শেষ পর্যায়ে আসছি, আমার হাতেও আর 8 মিনিট আছে। আমি জাস্ট মাত্র এই দুইটা অলরেডি দেখাই দিছি, দিয়ে ফেলছি। তারপর আমি দেখাচ্ছি যে ব্রেক স্টেটমেন্ট কেন ইউজ করলাম। ওই যে আমরা লুপ থেকে বের হয়ে আসতেছি, ধরো আমি গণনা করতে বলতেছি, মনে করো ফর এক্সাম্পল তোমরা 3 জন আছো এখানে, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই, একজনের নাম জেড। এখন 3 জনকেই গণনা করতে বলছি। আচ্ছা মনে করো প্রথম 2 জনকে গণনা করতে বলছি, এক্স আর ওয়াই কে। এখন এক্স গণনা করতেছে, কতক্ষণ পর্যন্ত গণনা করবে, 20 পর্যন্ত। কত থেকে স্টার্ট করবে, 1 থেকে। এখন সে এক্স যে ব্যক্তিটা বা যে স্টুডেন্টটা, সে গণনা করতেছে 1 2 3 4। আমি বললাম এই থামো, তোমার গণনা করার দরকার নাই। তখন কি ওই স্টুডেন্টটা কি আর গণনা করবে, ও আর গণনা করবে না, মানে তাকে আমি ব্রেক করে দিলাম, থামিয়ে দিলাম। তো এটাই হলো যে তাকে আমি যখন দেখলাম যে তুমি গণনা করতে পারবা 1 2 3 4, এই তো আমরা একটু আগে দেখে আসলাম না যে এখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারবো, কিন্তু ওকে বললাম এই না তুমি থামো তো, এখন যখন তুমি 3 এরপরে তুমি আর কোনো গণনা করবো না, বাধ্য, তোমার গণনা করার দরকার নাই। এটাই বলতেছি ব্রেক। এখন এবার আসো হলো কন্টিনিউ। কন্টিনিউ কি জিনিস, এটা বোঝার জন্য ঠিক ওই এক্সাম্পলটাই মনে রাখো, যে এবার 2 জন একসাথে গুনবে, এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা এক্স এর কথা বাদ দাও, ওয়াই অ্যান্ড জেড। এখন এদেরকে বললাম যে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, দুইজনেই গুনো। এখন ওয়াই যে ব্যক্তিটা বা স্টুডেন্টটা যখন 5-এ গেছে, 5 বলার পরে 6 বলবে, ঠিক ওই মুহূর্তটার মধ্যে আমি বললাম ওয়াই ইউ স্টপ স্টপ। ওয়াই কি বললাম, ইউ স্টপ। ঠিক এই মুহূর্তে যে জেড ছিল সে কি করলো, সে আমার কথা শুনলো, শুনে সে কিন্তু থেমে গেল। তখন আমি বললাম না 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 না, তুমি থামিও না, তুমি কন্টিনিউ করো, তুমি গণনাটা করা থামাইলে কেন, তুমি কন্টিনিউ করো। তো দেখো
যখন এক্স 5 বলছে, 5 বলার পরে 6 বলতে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি বলছি স্টপ। তাহলে এক্স কিন্তু থেমে গেছে, ওয়াইও কিন্তু থেমে গেছে, কিন্তু আমি ওয়াই কে থামাইতে চাচ্ছি না। ওয়াই কে আমি বললাম যে না না তুমি থামিও না, তুমি কন্টিনিউ করো, অর্থাৎ তুমি গণনাটা স্টাডি রাখ, মানে কন্টিনিউ রাখো, যেভাবে চলতেছে সেভাবেই চালিয়ে যাও। কিন্তু ওই জেড, যে স্টুডেন্টটা, ও এবার কত থেকে গুনবে? 6 থেকে গুনবে, কারণ ও তো 6-এর সময়টা তো কিল করে ফেলছে। সে এবার গুনলে 7 থেকে গুনবে। অর্থাৎ তাকে আমি কন্টিনিউ করাবো, কোনো একটা কাজ সে করতেছে, সেই কাজটাকে কিছু সময়ের জন্য তাকে আমি থামাইয়ে দিব, দেওয়ার পরে আবার কন্টিনিউ করাবো। তখন আসলে আমাদের এই কন্টিনিউটা আসে। আর যেটাকে থামাইয়ে দিলাম সেটা হলো ব্রেক। তো এখন আমি এখানে বললাম যে তুমি যখন 2 আসবা, তখন এ হলো এ, এ হলো হচ্ছে ধরো ওয়াই, এ হচ্ছে জেড। একে বললাম যে তুমি একদম থেমে যাও। তো একে বলছি, এ মনে করছে যে আমি ওকে থামতে বলছি, ও থেমে গেছে। তখন বললাম না 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 না, তুমি থামলা কেন, তুমি কন্টিনিউ করো। তার মানে সে 2 কে আর গুনতে পারলো না, কিন্তু 2 এর পর থেকে গণনা করলো, অর্থাৎ 3, 4। এই হলো আমাদের কন্টিনিউ আর ব্রেক। আর আরেকটা জিনিস থাকে গো টু। তো গো টু স্টেটমেন্টটা অ্যাজ লাইক এ ফর লুপের মতো, অথবা তোমার যদি মন চায় যে না এটা আমি হোয়াইলের মতো করে যদি মনে করতে চাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি হোয়াইলের মতোই মনে করো তাহলেও হবে, বা ফর লুপের মতোই চিন্তা করো তাহলেও হবে। হোয়াইলের ক্ষেত্রে আমরা কি করছিলাম আগে হোয়াইলের WSL না, হোয়াইলের ভিতরে আমরা একটা কন্ডিশন দিছিলাম, তারপরে স্টেটমেন্ট দিছিলাম, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আর এখানে ইনিশিয়ালাইজ দিছি। এই ইনিশিয়ালাইজটাকে, এই ইনিশিয়ালাইজটা ঠিকই থাকলো, জাস্ট এখানে এই শেষটাকে আমরা একটা ভেরিয়েবল দ্বারা ডিনোট করলাম, আর ওই ভেরিয়েবলটাকে জাস্ট উপরে লিখে আসলাম। তো এই উপরে লিখে আসলাম হচ্ছে স্টার্ট, আর এইখানে লিখে দিলাম স্টার্ট, তার সামনে দিলাম গো টু, মানে তুমি আবার এইখানে আসার পরে আবার স্টার্টে যাও। গো টু, গো টু স্টার্ট, মানে আবার স্টার্টে যাও। এখানে লিখছি স্টার্ট, তাহলে এখানে বললাম গো টু স্টার্ট, আর বাকি এখানে ফাইলের মতো সেম। তো দেখো আমরা গো টু স্টার্টের মাধ্যমেও 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা গণনা করতে পারতেছি, আবার কন্টিনিউর মাধ্যমে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা গণনা করতে পারতেছি, কিন্তু তাকে কিছু সময়ের জন্য আমি কি করলাম, ডিলে করাই দিলাম। সেটা হচ্ছে আমার এই কন্টিনিউ স্টার্টের মাধ্যমে। আর হলো একে আমি গণনা করে থামিয়ে দিলাম, 1 থেকে 4 পর্যন্ত গণনা করতে বলছি, কিন্তু মাঝখানে বলছি না তোমার আর গণনা দরকার নাই 2 বলার পর। তো এই হলো মোটামুটি আমাদের হচ্ছে কন্টিনিউ, ব্রেক এবং গো টু স্টেটমেন্ট। আর কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, তার মধ্যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এর মধ্যে বেসিক একটা পার্থক্য সেটা দেখানোর চেষ্টা করছি। এবং যে কোনো প্রোগ্রামকে কিভাবে তুমি হোয়াইল লুপে কনভার্ট করতে পারবা, কিভাবে ডু হোয়াইল লুপে কনভার্ট করতে পারবা, সেই কৌশলটা আমি তোমার এখানে ধরানোর চেষ্টা করলাম। আর আমরা আর কিছু স্টেটমেন্ট দেখে আসছিলাম, যে নেস্টেড ফর লুপ বা ফর লুপ। নেস্টেড ফর লুপ, একটা ফর লুপের ভিতরে যদি আরেকটা ফর লুপ থাকে সেটাকে নেস্টেড ফর লুপ বলে। আর এরপরে আমরা পাশাপাশি এটাও দেখে আসছিলাম যে সুইচ স্টেটমেন্ট, এখানে অনেকগুলো ইফ কন্ডিশন থাকবে। মনে করো যে 4টা 5টা 6টা, তো আমি ইফ কন্ডিশন ইউজের পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ইউজ করছি। যাদের কাছে ঝামেলা মনে হয় তারা সুইচ স্টেটমেন্ট দিয়ে ইউজ করে। ইলস ইফ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করব, যখন 2টার বেশি কন্ডিশন আসবে, অর্থাৎ 2টার বেশি ইফ আসবে, তখন আমরা ইফ ইলস ইফ স্টেটমেন্ট ইউজ করবো। আর যখন 2টা আসবে তখন আমরা ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করবো, আর শুধুমাত্র যখন একটা আসবে তখন আমরা ইফ ইউজ করবো। আর এগুলোকে আমরা বলতেছি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। কেন? যে প্রোগ্রামের ফ্লোটা আছে, এই ফ্লোটাকে সে ব্রেক করছে, ভায়োলেট করছে, আমরা ভায়োলেট করাই দিছি তাকে, এই জন্যই আমরা তাকে বলতেছি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। আজকে মোটামুটি একটু বেশি লম্বা সময় নিয়ে বুঝালাম, এবং আসলে না পড়াইলে দেখতেছি সিলেবাস আসলে শেষ হবে না, আমাদের একটু লম্বা সময় পড়ানো দরকার, পড়াও দরকার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই, কারণ 10:30 পর্যন্ত ক্লাস করতেছো এই রাতের বেলা। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমাদের হাতে এখনো প্রায় 2 মিনিট 20 সেকেন্ড আছে, করতে পারো। যে কোনো টপিক যদি না বুঝো তাহলে বলতে পারি আরেকবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।